রিট্রিভিং ডাটা ইউজিং দ্য সিকিউর সিলেক্ট স্টেটমেন্ট, অর্থাৎ আমরা এই লেকচারে দেখব সিলেক্ট কিউরির মাধ্যমে আমরা কিভাবে ডেটাবেস থেকে ডাটা তুলে আনতে পারি এবং এই সিলেক্ট স্টেটমেন্টের মাধ্যমেই আমরা ডেটাবেস থেকে ডাটা উঠে আনবো, সেই ডাটাগুলোকে রেস্ট্রিক্ট করব, তারপর ফিল্টার করব, বিভিন্ন ধরনের কাজ আছে। তো আমরা স্টেপ বাই স্টেপ এই কাজগুলো দেখব। চলেন। তো প্রথমেই একটা বেসিক স্ট্রাকচার, যে আমাদের তো কোড লিখবার জন্য কিছু স্ট্রাকচার জানতে হবে। স্ট্রাকচারগুলো আমরা ছাড়া কিন্তু আমরা লিখতে পারবো না। যেমন এইখানে দেখেন যে সিলেক্ট ড্যাশ ফ্রম ড্যাশ, যে সিলেক্ট টেবিল স্ট্রাকচারটা আমরা আগে একটু বুঝে নিই এখান থেকে। হ্যাঁ, টেবিল স্ট্রাকচার কি হয়? কলাম রো বরাবর হয়, রাইট? এইখানে আমার হবে কি, এ বরাবর কি হবে? কলাম, রাইট? আর এ বরাবর হবে কি? রো, তাই না? কি ডেটা, এগুলো ডেটা থাকবে। আচ্ছা, এখন আমার এই যে এই রোগুলো কি এক একটা কি ডেটা, রাইট? আর এইখানে কি আমার কলামের নামগুলো থাকবে, একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, এরকম বিভিন্ন কলামের নাম থাকবে। তো আমরা সিলেক্ট, যখন সিলেক্ট লিখবো, সিলেক্ট কি করব? কলামের নাম দিতে হবে এখানে। সিলেক্ট কলামের নাম ফ্রম, কোথা হতে? এই যে এইটা টেবল, এই টেবলের একটা নাম আছে, তাই না? তো ধরেন এই টেবিলের নাম এ, ধরলাম এই টেবলের নামটা হচ্ছে এ। তাহলে আমি কী বলবো? সিলেক্ট, এবং কলামের নাম যদি সি হয় তাহলে কী বলবো? সিলেক্ট সি ফ্রম, টেবলের নাম দিতে হবে তাহলে এ। ঠিক আছে, এইভাবে আমাদের কুইরিগুলো লিখতে হবে। সিলেক্ট কলামের নাম ফ্রম, কোথা হতে আসছে? টেবল হইতে আসছে। তাহলে কী হবে? সিলেক্ট কলামের নাম ফ্রম টেবল। ওকে, তো এইখানে লিখে দেওয়া হয়েছে সিলেক্ট আইডেন্টিফাই দ্য কলামস টু বি ডিসপ্লেড, যে কলামের নাম দেবে ফ্রম টেবল কন্টেইনিং দোজ কলাম, এবং যে টেবিলের কলামগুলো আমরা দেখতে চাচ্ছি সেই কি টেবিলটার নাম আমাদের দিতে হবে। তো চলেন আমরা একটা কুইরি এখানে করেই দেখি। তো আমরা এসকিউএল প্লাসে কাজ করব। তো প্রথম একটা কোড, ওকে, যে কমন একটা কোড হচ্ছে আমরা কিভাবে দেখব যে এই টেবলে মানে আচ্ছা, এখানে আমরা কোন ইউজার আছি এটা আগে দেখাই দিই। শো ইউজার, আমরা এইচআর আছি। হ্যাঁ, তো এইচআর এই ইউজারে কোন কোন টেবলগুলো আছে এগুলো দেখার একটা কোড আছে, সেই কোডটা আমি দিচ্ছি। সিলেক্ট অল ফ্রম ট্যাব। তো এখানে যেটা হচ্ছে স্টার, এই স্টারটা দিয়ে বোঝানো হয় হচ্ছে অল। ওকে, এখানে অলরেডি এটা লেখা আছে, দেখেন সিলেক্ট স্টার ফ্রম ডিপার্টমেন্টস, ডিপার্টমেন্ট টেবিলের সবগুলো আমি কি কলামের ডেটা দেখতে চাচ্ছি। তো এখানে যে সিলেক্টিং অল কলামস বলে দিচ্ছে, সিলেক্টিং অল কলামস। ওকে, তো আমি আগে প্রথমে আমি দেখে নেব যে আমি কোন ইউজারে আছি। আমি এইচআর ইউজারে আছি এবং এই ইউজারে কতগুলো টেবল আছে আমি এটা দেখব। ওকে, সিলেক্ট অল ফ্রম ট্যাব দিলাম, দিলে দেখেন এইখানে প্রায় 28টার মতো টেবল আমার এখানে আছে। তো এগুলো আমি নিজেদের মতো আমি কাজ করেছি, এই জন্য এইগুলো। তো মেইন যে টেবলগুলো আছে, রিজিয়নস, কান্ট্রিজ, লোকেশনস, ডিপার্টমেন্টস, জবস, এমপ্লয়িজ, জব হিস্ট্রি, এগুলো হইতেছে মেইন 7টা কলাম, সরি এই মেইন 7টি টেবল, যার উপর আমার এই এইচআর স্কিমাটা সাজানো আছে, এবং এই এইচআর স্কিমা দিয়ে আমরা কাজগুলো করব। ঠিক আছে, এগুলো আমি বাকি এগুলো আমি নিজে করেছি, তো এগুলো আপনাদের দেখতে হবে না। ওকে, আচ্ছা, তাহলে কি দেখেন কোডটা কি লিখলাম? সিলেক্ট অল ফ্রম ট্যাব, স্টার দিয়ে তাহলে কি বুঝাইতেছে আপনাদের? অল মানে সবগুলো কি করবে? কলামগুলো নিয়ে কাজ করবে। ওকে, তাহলে চলেন এই কোডটায় কি বলা হয়েছে, যে সিলেক্ট অল ফ্রম ডিপার্টমেন্টস। ঠিক আছে, আমি তাহলে একটা কাজ করি, আমি এটা একটু লিখি, সিলেক্ট অল ফ্রম ডিপার্টমেন্টস। এটা করে এটা করে দেখি কি দেখায়। এই যে ডিপার্টমেন্টস টেবিল দেখছেন, এখানে ডিপার্টমেন্টস টেবিলটা আছে অলরেডি। চলেন আমরা তাহলে দেখি, সিলেক্ট অল ফ্রম ডিপার্টমেন্টস, রাইট?
দেখেন এখানে কি কি তাহলে কলাম আছে, ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম, ম্যানেজার আইডি, লোকেশন আইডি। এই যে চারটা যে কলাম আছে, এই কলামের কি চারটা কলামে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো আমরা দেখতে পাচ্ছি। এইখানে দেখেন ম্যানেজারে কিছু ডেটা নাই, মানে এগুলো কি নাল, ফাঁকা, এখানে কোনো ডেটা নাই। ওকে, তো আমরা যে সিলেক্ট অল দিলে যে এখানে সবগুলো কলামই যে আসছে, এটা আসলে কিভাবে বিশ্বাসযোগ্য হবে যে প্রথমে কাজ করতে চায় কেন, এটা মানে এটা যে ঠিক বলছি এটা প্রমাণ কি যে এই স্টার দেওয়ার কারণে ডিপার্টমেন্টস টেবলের যে যতগুলো কলাম আছে সবগুলো এসেছে। এটা দেখার আরেকটা উপায় আছে হচ্ছে ডিসক্রাইব, ডিইএসসিতে ডিসক্রাইব বোঝানো হয়, ডেস্ক, তো এখানে শর্ট ফর্মে ডেস্ক লিখলে হয়। ডিপার্টমেন্টস যখন দিব দেখেন এখানে আমি কলামগুলো ডিটেলস দেখতে পাবো, যে ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম, ম্যানেজার আইডি এবং লোকেশন আইডি। দেখেন এখানে কি আছে, ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম, ম্যানেজার আইডি, লোকেশন আইডি, ঠিক আছে। এবং এখানে কি দেখতেছি যে নাল, এই কলামগুলোর ডেটা কি নাল থাকতে পারবে কি পারবে না সেই ডিটেলসটা আমরা এখান থেকে দেখতে পারবো, এই নাল এই কলামটা থেকে। ওকে, ডিপার্টমেন্ট নেম দেখেন নট নাল, মানে কি নাল হইতে পারবে না। ডিপার্টমেন্ট আইডি এবং ডিপার্টমেন্ট নেম কি নাল হইতে পারবে না। এবং এগুলো ডেটা টাইপ কি হবে, যে নাম্বার, ভার্কার, নাম্বার। তো ডেটা টাইপ জিনিসটা কি, ডেটা টাইপ ওই যে যখন নাম্বার হবে মানে কি আপনার 1 2 3 4, ভার্কার দিয়ে সাধারণত বলা বোঝানো হয় যে যেমন আমার নাম ধরেন তানভীর, এইটা হইতেছে কি একটা ভার্কার বা আপনার নাম, বা এই যে ডিপার্টমেন্ট নেম এইটা একটা ভার্কার, ঠিক আছে। এক অ্যালফাবেট ইউজ করে যেগুলো লেখা হয় সেগুলো ভার্কার, তবে নাম্বারও ভার্কার হইতে পারে। ওকে, এগুলো আমরা পরে শিখব। আপাতত এটা বুঝছেন যে নাম্বার দিয়ে আমাদের নাম্বার বোঝানো যে 1 2 3 4, আর ভার্কার দিয়ে কি বোঝানো হয় যে ABCD এই জিনিসগুলো বোঝানো হয়, ঠিক আছে। তাহলে দেখেন এখানে চারটা কলাম এসেছে, এখানে চারটা কলাম এসেছে, রাইট। এখন চলেন তো আমরা যে কোনো একটা কলাম সিলেক্ট করে দেখি তো ডেটাগুলো দেখতে পাই কি না। আচ্ছা, যেটা আরেকটা দেখেন, এই যে নট নাল আছে না, ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম, দেখেন এই যে ডিপার্টমেন্ট আইডি এবং ডিপার্টমেন্ট নেম প্রত্যেকটারই ডেটা কিন্তু এখানে শো করছে। ঠিক আছে, কিন্তু দেখেন ম্যানেজার আইডির কোনো ডেটা কিন্তু মিসিং আছে, রাইট। ম্যানেজার আইডির ডেটা আমার মিসিং আছে। হ্যাঁ, এই যে দেখেন এইখানে ম্যানেজার আইডি কি নাল, কোনো কিছু দেয়া নেই, তার মানে কি এটা নাল হইতে পারে। আরেকটা জিনিস দেখেন, এই যে পেরোলের কি ডেটা আছে, মেবি আছে। আচ্ছা, পেরোলেরও ডেটা আছে, তো লোকেশনারি সবগুলোর ডেটা দেওয়া আছে, ঠিক আছে। তো চলেন আমরা যে কোনো একটা কলামের ডেটাগুলো দেখি তো দেখতে পারি কি না। লাইক এই যে সিলেক্ট অলটা আমরা কেটে দিলাম, না দিয়ে আমরা শুধু একটা দিলাম, ডিপার্টমেন্ট আইডি ফ্রম ডিপার্টমেন্টস। দেখছেন এই যে এখানে দেখেন 27 রোজ সিলেক্টেড, মানে কি 27টা রো আছে, ডেটা আছে। এখানে দেখেন 27 রোজ সিলেক্টেড, শুধু কি ডিপার্টমেন্ট আইডি দেখাইতেছে, রাইট। তো আমরা যদি এখন এইটার সাথে আরেকটা দেখতে চাই যে ডিপার্টমেন্ট নেমটাও যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা এটা নিলাম, ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম দিলাম ফ্রম ডিপার্টমেন্ট, দেখেছেন যে ডিপার্টমেন্ট নেমটাও আসছে। তো আমি যখন স্টার দিচ্ছি তখন সবগুলো কলাম সে একবারে নিচ্ছে, যখন আমি ইন্ডিভিজুয়ালি একটা একটা দিচ্ছি তখন সে ওইভাবে সিলেক্ট করে করে ডেটাগুলো দেখাইতেছে। ওকে, তাহলে এইটা আমাদের হইল সিলেক্টিং অল করি। আমরা এইটা অলরেডি কমপ্লিট করে ফেলেছি যে সিলেক্টিং স্পেসিফিক কলামস, রাইট। এটা অলরেডি আমরা করে ফেলেছি, দেখাইলাম যে এই যে কী বলেছে দেখেন যে সিলেক্ট ডিপার্টমেন্ট আইডি, লোকেশন আইডি ফ্রম ডিপার্টমেন্টস। তো এখানে একটা দুইটা কলাম নিয়ে করে করে দেখানো হয়েছে। আচ্ছা, এখন হচ্ছে এই যে আমরা যে কুইরিগুলো লিখছি, হ্যাঁ, এগুলো কি কেস সেন্সিটিভ কিনা। কেস সেন্সিটিভ বলতে কি, যে ধরেন ABCD
এটাই আমরা কয়ভাবে লিখতে পারি এবিসিডি, যেন এইভাবে লিখতে পারি এ বি সি ডি, আবার ছোট হাতের অক্ষরেও লিখতে পারি, রাইট? আবার এইভাবেও কিন্তু লিখতে পারি এ বি সি ডি। তো এই যে এবিসিডি আমি বিভিন্নভাবে লিখতে পারছি। তো এই জিনিসটাকে বলা হচ্ছে যে এটা কেস সেন্সিটিভ কিনা, কারণ কিছু কিছু ক্ষেত্রে হবে যে আপনার যেভাবে নামটা লেখা থাকবে ওইভাবে নামটা লিখতে হবে, অন্যভাবে লিখলে ওই ডেটা আর শো করবে না। তো আমরা যে কুইরিগুলো লিখছি এইগুলো কি এইরকম কেস সেন্সিটিভ না। আচ্ছা দেখেন, যেমন আরেকটি এক্সাম্পল দিয়ে দেখেন, আমরা যখন এটা দিলাম ডেস্ক ডিপার্টমেন্ট, এখানে কি বড় হাতের অক্ষরে সব লেখা আছে, রাইট? তো আমি এখানে বড় হাতের না দিয়ে কি আমি ছোট হাতের দিয়ে দেখব যে হয় কিনা। দেখেন এই দেখেছেন এবারও কিন্তু কি এসেছে, রাইট? রাইট, এই যে ডিপার্টমেন্ট নেম কিন্তু এসেছে। তো কি এই যে দেখেন এই যে কেস সেন্সিটিভ না জিনিসটা, যদি কেস সেন্সিটিভ হইতো তখন কিন্তু আপনার এই ডিপার্টমেন্ট নেমগুলো আমাদের এখানে শো করতো না, আমার ইরর দেখাইতো। ঠিক আছে, আচ্ছা এটা গেল। অ্যান্ড এসকিউএল স্টেটমেন্ট সিকিউর ক্যান বি এন্টার্ড অন ওয়ান অর, আচ্ছা এখানে বলা হয়েছে যে আমরা এই যে কুইরিগুলি লিখছি এটা আমরা মাল্টিপল লাইনেও লিখতে পারি, কোনো ইস্যুস নেই, এক লাইনেও লিখতে পারি, মাল্টিপল লাইনেও লিখতে পারি, এটা বলা হচ্ছে। আচ্ছা আমি দেখাই জিনিসটা, দেখেন দেখেন এই যে আমরা দুইটা কলাম যখন ঠিক হয়েছে আমরা কিন্তু মাঝখানে একটা কোমা দিয়েছি, ওকে? তা আমি এটা হচ্ছে কি কপি করে নিলাম, নিয়ে ধরেন যে এটা লিখলাম ডিপার্টমেন্ট আইডি, এখানে কোমা দিলাম, এই যে ডিপার্টমেন্ট নেম ফ্রম ডিপার্টমেন্টস সেমিকলন। আচ্ছা লাস্টে কিন্তু এই যে সেমিকলনটা দেওয়া খুবই জরুরি, সেমিকলনটা না দিলে কিন্তু আমাদের কুইরিতে ইরর দেখাবে। আচ্ছা আমি এটা করি, দেখছেন 27 রোস কি এখানে কি 4টা লাইন লিখছে, ওইটাই বলেছে যে আমরা কি কুইরিটা মাল্টিপল লাইনেও লিখতে পারি। তো আমাদের হচ্ছে এখানে আমরা সচরাচর যেভাবে লিখি কুইরিটা, ধরেন সিলেক্ট ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম, এভাবে লিখি আমরা কলামগুলো একই হাতে লিখি, ফ্রম ডিপার্টমেন্টস, এভাবে যে ফ্রম মানে আমরা যে কিওয়ার্ডগুলো আছে কিওয়ার্ড অনুসারে অনুসারে লেখার চেষ্টা করি, তাহলে আমাদের কুইরিগুলো লিখতে সুবিধা হয়, হ্যাঁ বুঝতে সুবিধা হয়, বুঝবার সুবিধার্থে আমরা এই কাজগুলো করে থাকি। অ্যারিথমেটিক এক্সপ্রেশন, অ্যারিথমেটিক অলরেডি আপনারা বুঝতেছেন যে এটা কি মানে গণিত, প্লাস মাইনাস, গুণ ভাগ, মাল্টিপ্লাই ডিভাইড, এগুলো। তো যোগ বিয়োগ গুণ ভাগটাই হইতেছে কি অ্যারিথমেটিক এক্সপ্রেশন। তো ডেটারও তো যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয়, ঠিক আছে না? তো এই জন্য এইটার কাজ আমাদের শিখতে হবে যে আমরা যেমন স্যালারি, একজনের স্যালারি ধরেন 12 মাসে একজন মানে আপনার কোম্পানি জব করছেন, সেই কোম্পানি আপনাকে জিজ্ঞেস করেছে যে আমার এই এমপ্লয়ের হচ্ছে 1 বছরে কত স্যালারি, এরকম হইতে পারে, বা এই টোটাল স্যালারি কত পার্সেন্ট আমাদের এই স্পেসিফিক এমপ্লয়ীদের দিতে হয়, এরকম অনেক কাজ করতে হইতে পারে, ম্যাথমেটিক্যাল টার্ম আছে কিছু। তো এগুলো বোঝার জন্য আমাদেরকে ম্যাথমেটিকের এক্সপ্রেশনগুলো জানতে হবে এবং এগুলো নিয়ে কাজ করতে হয়। আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দিয়েছে, ডেট এবং টাইম স্ট্যাম্পের জন্য, ডেট এবং টাইম সময়ের জন্য ডেটা টাইপ ইউ ক্যান ইউজ দ্য অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন, শুধুমাত্র যোগ এবং বিয়োগ অপারেটরই আমরা করতে পারি। ডেট এবং কি সময়ের জন্য আমরা শুধুমাত্র যোগ এবং বিয়োগ করতে পারি। আচ্ছা এটা আমরা দেখছি, চলেন এই যে এখানে কিছু উদাহরণ দেওয়া আছে আমরা দেখি যে আচ্ছা এমপ্লয়িজ টেবিল থেকে তারা এটা করা হয়েছে। আচ্ছা চলেন আমরা এমপ্লয়িজ টেবিলটা আগে একটু দেখে আসি, তারপর আমাদের কাজ করতে ইজি হবে। ওকে আগে আমরা এমপ্লয়িজ টেবিলটা ডিটেলস দেখে নিই যে এখানে কি কি কলাম আছে। দেখেন এখানে আছে কি এমপ্লয় আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, ফোন নাম্বার, হেড ডেট, জব আইডি, স্যালারি, কমিশন পার্সেন্টেজ, কমিশন কি হয় স্যালারির উপর কমিশন আসে। তো এই দুইটা নিয়ে আমরা কাজ করব, ওকে? তো চলেন আমরা প্রথমে একটা কাজ করি যে সিলেক্ট স্যালারি ফ্রম এমপ্লয়িজ। তো আমাদের যতজন এমপ্লয়ি আছে সবার আমরা স্যালারি রেঞ্জটা একটু দেখে ফেলি।
দেখেন কতজন, 109 জন এমপ্লয়ি আছেন, 109 জনের স্যালারি এখানে দেখা যাচ্ছে। এখন আমি শুধু স্যালারি দেখতেছি, এটা কি আসলে ফ্রুটফুল হইতেছে? দেখেন আমরা কিন্তু বুঝতেছি না যে কোন এমপ্লয়ের কত স্যালারি না স্যালারি বুঝছি না, তাই না? রাইট। তো চলেন আমরা একটা কাজ করি, এমপ্লয় আইডিটা এখানে যুক্ত করে দিই, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে আই গেস। সিলেক্ট এমপ্লয় আইডি স্যালারি ফ্রম এমপ্লয়িজ। দেন তো এখন তুলনামূলক আমাদের বুঝতে সুবিধা হইতেছে না যে 100 নাম্বার এমপ্লয়ি যিনি আছেন তার স্যালারি 24,000, 24,000 টাকা। তারপর হচ্ছে দেখেন এখানে 140 নাম্বার এমপ্লয়িজ বেতন কত, 2500 টাকা। 123 নাম্বার এমপ্লয়ি 6,500 টাকা। চলেন তাহলে আমরা একটা কাজ করি, এমপ্লয়ীদের কমিশন পার্সেন্টেজ, মানে তাদের স্যালারির উপর তো কমিশনটা হয়, তাহলে কত কমিশন তারা পান সেইটা একটু দেখে ফেলি আমরা। ওকে, ইন্টারেস্টিং। দেখেন এই যে কিছু কিছু জায়গায় কি ডেটা কিন্তু নাই, তার মানে এই এমপ্লয়িগুলো কি কোনো ধরনের কমিশন পার্সেন্টেজ ওনারা পান না। অন্য যেসব এমপ্লয়ি আছেন, এই যে দেখেন এখানে আবার কিছু না, অন্য যেসব এমপ্লয়ি আছেন তাদের যে স্যালারি কমিশনের যে রেঞ্জ এটা ডিফারেন্ট, এক একজনের এক এক রকম, রাইট? আচ্ছা, এটা আমরা দেখেছি। চলেন তাহলে এখান থেকে আমরা একটু দেখি যে আসলে কি বলছে। সিলেক্ট লাস্ট নেম স্যালারি, স্যালারি প্লাস 300 ফ্রম এমপ্লয়িজ। তো এখানে কি করেছে, একজন এমপ্লয়ির লাস্ট নেম স্যালারি এবং স্যালারির সাথে কিছু টাকা যোগ করে দেখিয়েছে যে তিনি কত স্যালারি পান। তাহলে চলেন আমরা একটু করে দেখি, লাইক এখানে আমরা করি, হ্যাঁ, যে সিলেক্ট এমপ্লয়ি স্যালারি, স্যালারি প্লাস 300। সরি একটু ভুল করেছি, 300 এই যে এসেছে। দেখেন এই যে 7,000 কত, আমরা স্যালারির সাথে কত যোগ করেছি, 300 টাকা যোগ করেছি, রাইট? দেখেন 24,000, 24,300, 9,000, 9,300, 4,200, 4,500। ওকে, তার মানে কি যোগ বিয়োগ হয়েছে। পরেরটা কি বলেছে, অপারেটর প্রিসিডেন্টস। এখানে ওই যে আমরা ছোটোবেলায় যে বদমাস একটা করেছিলাম যে ব্র্যাকেট, তারপর যোগ বিয়োগ গুণ ভাগ, এরকম যে জিনিসটা করেছিলাম ওইটাই বলা হয়েছে। যদি আমরা ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিই বা কোনো কিছু করি এখানে যেমন দেখা, তাহলে সেইটা কাজ আগে করবে। যেমন এইখানে বলেছে যে 12 গুণ স্যালারি যোগ 100, তো এখানে কোনটা কাজ আগে হবে? আমরা সহজেই জানি যে প্রথমে গুণের কাজ করতে হয়, তো স্যালারির সাথে 12 গুণ করবে, গুণ করে সেই স্যালারির সাথে 100 টাকা যোগ করে আমাদের দেখাবে। ঠিক আছে, এইটা এখানে করেছে। তো আমরা এটা করে দেখি, আমাদের তো এখানে কুড়ি অলরেডি লিখে আছে, সিলেক্ট এমপ্লয়ি স্যালারি প্লাস চেঞ্জ। তাহলে আমরা কী করি, এখানে জাস্ট 12 লিখে গুণ করে দিই, যে 12 গুণ স্যালারি প্লাস 300। ওকে, তাহলে চলেন তো দেখি, এই দেখেন 7,000, রাইট? 12 দিয়ে গুণ করেছি, 12 দিয়ে গুণ করলে কত, 7 বারাং 84, 84,000-এর সাথে 300 যোগ করলে 84,300। এরকম আর কি আছে, 24,000, 12 দিয়ে আপনি গুণ করে দেখে নেবেন যে কি আছে, কেমন কি কম আসে কি বেশি আসে। আমরা সহজ আমাদের যে হিসাবটা ঠিক আছে কিনা এটা বোঝার জন্য আমরা একটা কাজ করি, আমরা এইখানে 2 দিয়ে দিই, রাইট? 2 দিয়ে দেখি, তাহলে আমাদের হিসাব করতে সুবিধা হবে। দেন যেহেতু 7 দুগুণ 14,000-এর সাথে 300 যোগ করেছি, তাহলে 14,300। 4,500-এর সাথে 2 গুণ করেছি 9,000, 9,000-এর সাথে 300 যোগ করবার পরে কত হয়েছে, 9,300, রাইট? আচ্ছা, এখন আরেকটা দিয়েছে, এখানে বলেছে যে যদি আমরা এখানে 12 গুণ, এইটার আগে আমি যে ব্র্যাকেট দিতে, আমরা তো সহজে জানি যে ব্র্যাকেটের কাজটা আগে হয়, তাই না? স্যালারির সাথে কি 100 যোগ করে সেটাকে ব্র্যাকেটের ভিতর দেওয়ার পরে যদি আমি 12 দিয়ে গুণ দিই, তাহলে কি হবে, প্রথমে যোগটা আগে হবে, দেখি এইটার কাজটা আগে হবে, তারপর এটা কাজ হবে, রাইট? এটা হচ্ছে 1 নাম্বার, এটা হবে কি 2 নাম্বার, আর এইখানে ছিল কি, এইখানে এইটাও ছিল 1 নাম্বার, তারপর এই পুরাটা মিলে তারপর হয়েছে কত, 2 নাম্বার,
তাই না? তাহলে চলেন এই কুড়িটা আমরা রান করে দেখি। দেখি এখানে আমাদের করা আছে, আমরা শুধু করব কি, এখানে আমরা ব্র্যাকেটের ভিতরে এটা ঢুকাই দিব, রাইট? ওকে, দেন 7,000, 7,000, 14,600 হয়েছে। তাহলে 7,000-এর সাথে আমরা কত করেছিলাম, প্রথমে 300 যোগ করেছিলাম, রাইট? 7,000 যোগ 300, 7,300, ওইটার সাথে 2 গুণ করে কী হয়, 14,600 হয়েছে। এই যে 14,600। ওকে, 4,500, এটার সাথে কি 300 যোগ করা হয়েছে, 4,800। তাহলে 4 4 8,000, 800 800 কত, 1,600, তাহলে 9,600, রাইট? বুঝতে পেরেছি আমরা যে যোগ বিয়োগ গুণ ভাগ ব্র্যাকেট এগুলো থাকলে মানে এই বদমাস যে রুল আছে এই রুলস অনুযায়ী কি আমাদের যোগ বিয়োগ গুণ ভাগগুলো কাজ করবে। আচ্ছা, এই যে ডিফাইনিং এ নাল ভ্যালু, ওকে, তো নাল বলতে কি, নাল হইতেছে এমন একটা জিনিস যেটা জিরো না, আবার কি মানে ব্ল্যাঙ্ক স্পেসও না, সেটা জিরোও হবে না, ঠিক আছে? কারণ আমরা দেখেন, আমি কোনো কিছুকে জিরো দিয়ে যদি গুণ করি তাহলে সেটা জিরো হয়, কিন্তু আমি কোনো কিছু যে নাল দিয়ে গুণ করি সেটা কিন্তু জিরো হয় না, সেটা নাল হয়ে যায়, মানে থাকে না। এখন নালকে আমরা কি বলতে, এটা হচ্ছে যে বলা যায় আনঅ্যাভেলেবল, আনঅ্যাসেন্ট, আননোন অর ইনঅ্যাপ্লিকেবল, যেটাকে অ্যাপ্লাই করা যায় না। এখানে আরেকটা বলেছি, নাল ইজ নট দ্য সেম, ইজ নট সেম মানে কি একই রকম নয়, কার, জিরোর ব্ল্যাঙ্ক স্পেস বা জিরোর মতো না, নাল কি ব্ল্যাঙ্ক স্পেস অথবা জিরোর মতো নয়। ওকে, তাহলে এখানে কি বলছে, সিলেক্ট লাস্ট নেম, জব আইডি, স্যালারি, কমিশন পার্সেন্ট ফ্রম এমপ্লয়িজ। অলরেডি আমরা যেটা দেখেছিলাম, অলরেডি আমরা কমিশন পার্সেন্টে 20টা আমরা করে দেখেছি। কমিশন পার্সেন্টের যে কিছু কিছু জায়গায় ডেটা আছে, কিছু কিছু জায়গায় ডেটা কি নেই, এই যে জায়গাগুলোতে কি ডেটা আমাদের নেই, রাইট? আবার এই জায়গাগুলো কি ডেটা আমাদের আছে। ওকে, তো আমরা এই 20টা করে দিই। আমি অলরেডি কি বলেছিলাম যে নালের সাথে যদি কোনো কিছু গুণ করা হয় সেটাও কি নাল হয়ে যায়, সেটা ডেটা কিন্তু দেখা যায় না, রাইট? তো চলেন দেখেন, এই যে এটা আমরা কেটে দিই। ওকে, এখানে কি 7,000, রাইট? ওকে, তাহলে আমরা করি এখন। 7,000 আছে, কমিশন পার্সেন্ট স্যালারি গুণ কমিশন পার্সেন্ট। ওকে, সি দেখেন যে এই যে আমার এই এমপ্লয়ির কোনো কমিশন পার্সেন্ট আছে নাই, তো কি আমি যখন স্যালারিকে কমিশন পার্সেন্ট দিয়ে গুণ করলাম সেইটাও কি হয়ে গিয়েছে, নাল হয়েছে, এখানে কোনো ডেটাই আমি পাইতেছি না। তো নাল আমি কিন্তু আমি যদি চিন্তা করেন, যদি আমি এখানে 0 দিয়ে গুণ করতাম স্যালারির সাথে, এখানে কিন্তু 0 আসতো, কিন্তু নাল দিয়ে গুণ করার কারণে কী হলো, আমার কোনো ডেটাই আসছে না, সেটাও নাল হয়ে যাচ্ছে। দেখেন এইখানে ডেটা আছে এই কারণে কি এসেছে, এখানে আছে এই কারণে এসেছে, এখানে আছে এসেছে, এখানে আছে এসেছে, যেগুলোতে কি কমিশন পার্সেন্ট নেই সেগুলো ডেটাগুলো কি হয়েছে, যে নাল হয়ে গেছে, সেখানে কোনো ডেটা দেখাইতেছে না। আচ্ছা, আপনাদের ক্লিয়ারিফিকেশন একটা কথা বলে রাখি, এই যে আমার ডেটার আপনাদের ডেটা কিন্তু একটু আলাদা হবে, কারণ আমি এখানে কাজ করেছি, আমার নিজস্ব কিছু ডেটা আছে, এই কারণে এখানে ডেটা আছে। হ্যাঁ, তো আপনারা যখন কাজ করবেন একটু ডেটা ডিফারেন্ট হতে পারে, আপনারা সেটা মানে ভয় পাবার কিছু নেই। ওকে, ঠিক আছে, এটা গেল। তাহলে কি বুঝলাম, যে নাল দিয়ে কোনো কিছুকে যদি গুণ করা হয় তাহলে সেই ডেটা কী হয়ে যায়, নাল হয়ে যায়। ওকে, ডিফাইনিং এ কলাম এলিয়াস মানে কি, এলিয়াস মানে হইতেছে যে আমাদের যেমন দেখেন আমাদের প্রত্যেকে একটা ডাকনাম আছে, তাই না? যে সাপোজ আমার নাম তানভীর, আমাকে আরেকজন হয়তো অন্য কোনো নামে ডাকছে, আমার পরিবারে হয়তো আপনাদের কারো নাম অমুক,
অমুক অমুক, তা আপনাকে প্রথম নামটা ধরে কেউ কে ডাকছে, কেউ দ্বিতীয় নাম ধরে ডাকছে। তো এলিয়াসটাও ঠিক একই রকম, যে আমরা যে কলামগুলো আছে আমাদের টেবিলে কলামগুলো, এই কলামগুলোকে আমরা বিভিন্ন নামকরণ করতে পারি। এই নামকরণগুলোকেই বলা হইতেছে কি এলিয়াস। হ্যাঁ, যেমন কি বলছে দেখেন, রিনেমস এ কলাম হেডিং, এটা কলামের হেডিংকে কি রিনেম করে দেয়। ইজ ইউজফুল উইথ ক্যালকুলেশন, যখন আমরা ক্যালকুলেশন করছি তখন কি এটা ইউজফুল বা গুরুত্বপূর্ণ। যেমন দেখেন আমরা একটা কুইরি করেছিলাম, একটা কুইরি আরেকবার করি। হ্যাঁ, ধরেন আমরা স্যালারি গুণ 12 দিলাম। স্যালারিকে যখন আমি 12 দিয়ে গুণ করবো তখন কি হবে, এটা কি বাৎসরিক স্যালারি হয়ে যাবে না? তো আমি এটাকে তো এইভাবে লিখতে পারি যে অ্যানুয়াল অ্যানুয়াল স্যালারি, রাইট? এভাবে লিখতে পারি না? এখন দেখেন আমি তাহলে কি আমি সহজে বুঝতে পারবো না যে এটা হচ্ছে আমার অ্যানুয়াল স্যালারি বুঝাইতেছে? যখন আমি এখানে 24,000কে 12 দিয়ে গুণ দেবো, সেটা তো আমার অ্যানুয়াল স্যালারি বুঝাইতেছে, রাইট? যেমন এখানে 7,000 ছিল, এখানে আমি 12 দিয়ে গুণ করলাম, সেটা কি হয়ে গেল, 84,000 হয়ে গেল, রাইট? ঠিক আছে না? তো 12,000 গুণ 7, সরি 12 গুণ 7, সেটা কি 7 84, 84,000 হয়েছে, রাইট? তো এরকম যে হচ্ছে আমি তো এটাকে দেখেন, আমি এটা কী করছি, এখানে স্যালারি গুণ 12 বাৎসরিক স্যালারিটা বাহির করেছি এবং সেটাকে কি আমি অ্যানুয়াল স্যালারিতে চেঞ্জ করে ফেলেছি, রাইট? ইয়া, সো দিস ইজ মাই অ্যানুয়াল স্যালারি। আচ্ছা, তো এই জিনিসটাকে বলা হয়েছে যে আমি হচ্ছে কলামগুলোকে ডিফারেন্ট নামে কি করতেছি, যে মানে প্রকাশ করতেছি। তাহলে কি হচ্ছে আমার বুঝতে সুবিধা হচ্ছে। আচ্ছা, যদি আমি এটাকে অ্যানুয়াল স্যালারি না দিতাম, দেখেন তাহলে কি হইতো? তাহলে যে কলামের নামটা কেমন আসতো, আমি এটা একটু করে দেখে আপনাদের, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা চলেন দেখেন, এখানে কি হচ্ছে, এমপ্লয় আইডি, স্যালারি, অ্যানুয়াল স্যালারি একটা, আরেকটা হচ্ছে স্যালারি গুণ 12। ঠিক আছে, এটা বুঝতে পারছি যে স্যালারির সাথে আমি 12 গুণ করেছি, কিন্তু দেখেন মানে ইউজফুল কোনটা, অ্যানুয়াল স্যালারি জিনিসটা কি দেখতে বেশি সুন্দর লাগছে না, যে মানানসই হইতেছে অ্যানুয়াল স্যালারিটা, রাইট? তো এই জন্য আমরা এলিয়াসটা ইউজ করি, যে ইউজফুল হয় জিনিসটা, মানে সুবিধা হয় বেশি। আচ্ছা, দেয়ার ক্যান অলসো বি দ্য অপশনাল অ্যাস কিওয়ার্ড বিটুইন দ্য কলাম নেম অ্যান্ড, আচ্ছা এখানে অ্যাস কিওয়ার্ড দিয়ে আমরা হচ্ছে এইটাকে রিকোয়ার্ড করতে পারি। রিকোয়ার্ড ডাবল কোটেশন মার্কস ইফ ইট কন্টেন্স স্পেসেস অর স্পেশাল ক্যারেক্টার্স অর ইফ ইট ইস কেস সেন্সিটিভ। ডাবল কোটেশন কি বলছে, ডাবল কোটেশন দিতে হবে যদি এটাকে কেস সেন্সিটিভ হয়। আচ্ছা, আচ্ছা আমি এটা দেখাই, তারপর আমি এটা দেখাইতেছি। ওকে, দেখেন আমি আমি এখানে কি করেছি, দেখেন একটা জিনিস, যেমন অ্যানুয়াল আন্ডারস্কোর স্যালারি দিয়েছে, রাইট? এইখানে কি হয়েছে দেখেন, এগুলো সব বড় হাতের হয়েছে, রাইট? ঠিক আছে না? এখানে অ্যানুয়াল আন্ডারস্কোর স্যালারি দিয়েছে, এখানে কি অ্যানুয়াল, এখানে সব বড় হাতে হয়েছে। আমি লিখেছি ছোট হাতের, কিন্তু সবগুলো বড় হাতের, এখানে সবগুলো ছোট হাতে দিয়েছি, কিন্তু সব কিন্তু বড় হাতের হয়েছে। কিন্তু আপনি চাইতেছেন আপনি যেভাবে লিখবেন সেভাবেই দেখাবেন এখানে, ঠিক আছে? ওইটা করার জন্য কি আমাকে ডাবল কোটেশন ইউজ করতে হবে, ঠিক আছে? আর আরেকটা কথা বলা হচ্ছে যে এই যে অ্যাজ, আচ্ছা আমি অ্যাজ না দিলেও কিন্তু এখানে কাজ করবে। হ্যাঁ, আমি আগে দেখাই যে অ্যাজ না দিলেও যে কাজ করে, এটা আগে দেখাই। দেখেন, দেখেছেন যে অ্যানুয়াল স্যালারি বড় হাতে রয়েছে, অ্যাজ কিন্তু দিই নাই। তার মানে কি, যদি আপনি কোনো দেখেন এরকম কিছু লেখা আছে, তারপরে সরাসরি যদি এরকম কিছু থাকে, তাহলে সেটাকে কলাম এলিয়াস হিসাবে আপনি ধরে নিতে পারেন। তাহলে দুইভাবে লিখছি আমি, অ্যাজ দিয়েও করা যাচ্ছে, আবার অ্যাজ ছাড়াও করা যাইতেছে। আরেকটা কি, ডাবল কোটেশান দিয়ে করা যায়। এখন যদি দেখেন এইখানে আমি যদি ডাবল কোটেশান দিয়ে দিই এই জায়গাটায়, তাহলে কি হচ্ছে দেখেন, এই যে একদম কি ছোট হাতের অক্ষরই কিন্তু চলে এসেছে, দেখেছেন? যেভাবে লিখেছি আমি অ্যানুয়াল স্যালারি, ঠিক এভাবেই আসছে, যে ছোট হাতের অক্ষরে অ্যানুয়াল স্যালারি। আমি যদি বড় হাতের এখন অক্ষরে লিখি,